সবাইকে স্বাগত। শুরু করছি আমরা ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম 6 দিনের ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম শুরু হচ্ছে আজকে 10ই মে থেকে শুরু হচ্ছে। শুরু করবেন এবং নেতৃত্ব দেবেন মাননীয় উপাচার্য দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় ডাক্তার দেবব্রত মিত্র মহাশয়। আমরা তাকে ফ্যাকাল্টিদের তরফ থেকে বরণ করে নেব, তারপর উনি শুরু করবেন আজকের ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম। প্রোগ্রাম শুরু করবার জন্য আহ্বান জানাচ্ছি ডক্টর দেবব্রত মিত্র, মাননীয় উপাচার্য দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়। শুভ সকাল। মঞ্চে উপবিষ্ট এই বালুরঘাট বিএড মহাবিদ্যালয়ের কর্ণধার তথা সভাপতি শ্রী নব দাস মহাশয় এবং এই কলেজের বিশিষ্ট অধ্যাপক আমাদের সকলের প্রিয় আশিস দাস, ডক্টর আশিস দাস মহাশয়, বালুরঘাট কলেজের প্রাক্তন প্রিন্সিপাল, আর আমাদের সবার প্রিয় এই কলেজের সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে আমি খুব আশ্চর্য হয়ে যাই যে এই প্রায় 70-75 বছর বয়সেও হরিপদ সাহা বিশিষ্ট শিক্ষক, এই শহরের একজন নামকরা ব্যক্তিত্ব এবং উনি মিউনিসিপ্যালিটির প্রাক্তন চেয়ারম্যানও বটে, কিন্তু এত মাটির মানুষ যে আমিও একটু ডাউন টু আর্থ, কিন্তু ওনার কাছ থেকে আমি শিখি যে কীভাবে আরও মাটির সঙ্গে মিশে মানুষের সাথে কাজ করা যায়। সত্যি উনি একজন অনুকরণীয় ব্যক্তিত্ব আমার কাছে। আমি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়েরও অনেককে আমি ওনার কথা বলেছি, নবদার হরিপদার কথা। তো আমার আজকে সৌভাগ্য যে আজকের এই এস্টিম ফ্যাকাল্টি যারা এই বালুরঘাট বিএড কলেজের সঙ্গে যুক্ত, তাদের সামনে কিছু বলার সুযোগ পাওয়ার জন্য। তো এক সময় আমি ইউজিসি এইচআরডিসি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ডাইরেক্টর ছিলাম, বহু টিচার্স ট্রেনিং প্রোগ্রামে ক্লাস নিয়েছি। তো একটা কথা আগেই বলে দেওয়া ভালো, সেটা হচ্ছে যে এই যে কমিউনিকেশানটা হবে সেটা ইংরেজিতেই হবে, কিন্তু মাঝে মাঝে বাংলাতেও বলবো। আর এই কমিউনিকেশানটা 2 ওয়ে কমিউনিকেশান হলে ভালো হয়। অর্থাৎ আমি একটা ডেলিভারেশন দিলাম, তারপরে আপনাদের তরফ থেকে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো ক্ল্যারিফিকেশান থাকে, কোনো অ্যাডিশান করার দরকার মনে করেন, সেটা আমাকে খোলাখুলিভাবে বলবেন এবং তার উপরেও একটা পর্যালোচনা করা যেতে পারে। কারণ একটা টিচার, আমি বিশ্বাস করি, যদিও আমি প্রায় 30 বছর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কমার্স ডিপার্টমেন্টে পড়াচ্ছি, এখনও পড়াচ্ছি দীর্ঘ 9 মাস ধরে, 9 মাসের কিছু বেশি সময় ধরে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়ে এসেছি। তো এটা এক ধরনের আমার পক্ষে একটা মহড়ায় যে 9 মাস ক্লাসে আর পড়াতে হয় না, অভ্যাসটা চলে যাচ্ছিল। অন্তত এই একটা প্রোগ্রামে কিছু বলার মধ্যে দিয়ে সেই পুরনো যে অভ্যাস, সেটাকে আমি অন্তত কিছুটা ঝালিয়ে নিতে পারবো। এটা আমার ক্ষেত্রে একটা সৌভাগ্য। আমি মাঝে মাঝে ভাবি ইউনিভার্সিটিতে বসে যে একটা সময় তো আবার আমি ইউনিভার্সিটিতে ফিরে যাব, তো ফিরে গেলে আমাকে আবার ক্লাসে গিয়ে পড়াতে হবে এমকম স্টুডেন্টদের, আবার সেই স্টুডেন্টদের ক্লাসে ডেলিভারেশন হবে 1 ঘন্টা ধরে। তো সেটা তো করতে হবে, ওটাই তো আমার আসল পেশা। আমি তো একদম বর্ন অ্যাডমিনিস্ট্রেটর না। তো সুতরাং এটা এক ধরনের সুযোগ আমার কাছে যে আপনাদের সামনে আজকে উপস্থিত হতে পেরে আমার সত্যিই খুব ভালো লাগছে এবং আমি এই ডেলিভারেশনটা করব। যদি কিছু অসুবিধা হয় নিশ্চয়ই আমার সঙ্গে আপনারা সহযোগিতা করবেন। যে টপিকটা আমি আজকে বেছে নিয়েছি, দ্য টপিক which has been chosen here for the purposes of today's deliberation is the time management.
I consider that among all the management, time management and talent management nowadays has become a very important challenge, not only in front of the corporate people, corporate administrator, but it has also become a day-to-day challenge for the people who are the administrator of the different educational institutions, as well as who have been teaching in this profession for a longer period of time. Most of the time, we will find that we cannot maintain our time, and I also cannot maintain my time due to my own lethargy or something like that. And most of the teachers I have found in my university life as well as in the college life, that they do not enter into the classes at the right time, and they give so many excuses that this is the problem, and mostly the excuses are the external factors, not the internal factor. But if we go deep into the matter, if we go on auditing the real situation, then we will find that definitely the matter is extremely internal, sometimes in most of the cases, and least is the external affair. That's why the person becomes late in his official assignment. So, how to manage a time, how to manage your time, how to become a punctual. This is some sort of, I think that this is a mere important aspect, this is a very important aspect in this present phenomena to the teachers like us, both to the young generations as well as to the mid generation as well as to the older generations like me. So that we have to know how to manage the time so that we can do everything in a befitting manner within our time frame, because time is limited. We cannot extend more than 24 hours, and within these 24 hours we will have to sleep, we will have to do our day-to-day work, we will have to perform our family work. And so far as the time management is concerned, I think that Rabindranath Tagore is a glaring example regarding the efficient manager of time. Otherwise, it would have been totally impossible for him to create a huge number of poems, dramas, little stories. It was impossible for him. So, Rabindranath Tagore is a vivid example for us, and who was we can say without any hesitation that he was an efficient time manager, because he survived up to 81 or 82 years, and you consider that what was his time span and what the creation he made. So what was the contribution of him towards the Bengali literature? So he was a real manager of time, and the persons who have become successful in their life, they are basically the good manager of their respective time. Otherwise the success would not have come to them. So being a teacher, it is also our responsibility to be punctual, and if we are not punctual, how can I teach our students to become punctual? That is also one of the major important aspects, that teacher must be punctual, otherwise we cannot teach our students to become punctual. So with this prelude, I want to start my deliberations, and that has been made in a PowerPoint, because if we do not make the PowerPoint presentation in a very serious class, the deliberations would become a bit haphazard. So because I will have to finish it by 2 as mandated by Novola, so another topic is also there. That is also a very interesting topic, and I think that you will enjoy. So the first is time management. Now, what is the concept of time and what is the management of time? These two concepts are very important. That is, what is the concept of time and how we can manage the time. Now, time has been ascribed many meanings to suit our ideas and requirements. Though it is known to all of us that time has been given so much meaning so that it can suit our ideas, it can suit our requirements. And time is that dimension within which the things change.
Suppose whatever the time we have passed, we cannot retrieve our older days. We cannot retrieve our childhood. There is a slogan that time and tide wait for none. সময় আর সমুদ্রের ঢেউ কারোর জন্য কখনো অপেক্ষা করে না, এটা চলতেই থাকে। সুতরাং আপনি যদি আপনার ছেলেবেলার কথা চিন্তা করেন, আপনি কিন্তু আপনি আমার ছেলেবেলাকে আর ফিরে পাবো না, অন্তত এই জন্মে আর ফিরে পাবো না। তো সুতরাং টাইমের সঙ্গে সঙ্গে এভরিথিং চেঞ্জ হয়, সোসাইটি চেঞ্জ হয়, ইকোনমি চেঞ্জ হয়, মানুষের পার্সোনালিটি চেঞ্জ হয়, এবং এভরিথিং গট চেঞ্জ ওভার এ পিরিয়ড অফ টাইম। আজকে মানুষের যে সোশ্যাল ভ্যালুস, আজ থেকে 50 বছর আগে মানুষের সেই সোশ্যাল ভ্যালুসটা অন্যরকম ছিল, যেটাকে আমরা কনসেপশন বলি এথিক্স অফ দ্য হিউম্যান বিং। বলা আজকে আপনি নড়বেন না, আজকে আপনি বসে থাকেন না। এই যে কনসেপশনটা কিন্তু চেঞ্জ হতে থাকে, যেটাকে বলি আমরা এথিক্স অফ দ্য হিউম্যান বিং। এথিক্স যখন আজ থেকে 50 বছর আগের মানুষের যা এথিক্স ছিল, আজকে কিন্তু সেই এথিক্সটা অনেক ডাউনগ্রেডেড বা ডিগ্রেডেড হয়ে গেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সুতরাং টাইমের সঙ্গে সঙ্গে সব কিছুই কিন্তু পরিবর্তনশীল। আমার বাবা সময়ে যে সোশ্যাল ভ্যালু ছিল আমি দেখেছি, সেই সোশ্যাল ভ্যালু কিন্তু আমার মধ্যে এখনো আর সেটা নেই, কারণ সমাজ ব্যবস্থা পরিবর্তন হচ্ছে, ভ্যালু সিস্টেম চেঞ্জ হচ্ছে, এভরিথিং গট চেঞ্জ। একটা সময় আমি বলতে বাধ্য হচ্ছি যে আমরা যদি 1959-এ প্রাক্তন অর্থমন্ত্রী সিডি দেশমুখকে পদত্যাগ করতে হয়েছিল একটা সামান্য কারণে, এলআইসির মুদ্রা ডিল। কি হয়েছিল, এলআইসি হঠাৎ করে, মানে এলআইসি একটা বিরাট অর্গানাইজেশন, তখন ভারতবর্ষে সদ্য এলআইসি ন্যাশনালাইজ হয়েছে। এলআইসির শেয়ার বাজারে ওই মুদ্রা কোম্পানির একটা শেয়ারটা পড়ে যাচ্ছিল, প্রচুর ডিল করে, মানে শেয়ার কিনে নেওয়াতে সেই শেয়ারের প্রাইসটা হয়ে যায়, হঠাৎ করে প্রচন্ড বেড়ে যায়। পার্লামেন্টে এই প্রশ্ন তুলেছিল ইন্দিরা গান্ধীর যে স্বামী, মানে রাজীব গান্ধীর বাবা ফিরোজ খান গান্ধী, উনি কিন্তু অত্যন্ত একজন মানে কংগ্রেসের ছিলেন না, উনি কমিউনিস্ট পার্টির এমপি ছিলেন, মানে হি ওয়াজ টু সাম এক্সটেন্ট সোশ্যালিস্ট মাইন্ডেড পার্সন। উনি এইটা পার্লামেন্টে প্রশ্ন তোলেন নেহরুর সামনে, তখন নেহরু প্রাইম মিনিস্টার, এবং আলটিমেটলি সঙ্গে সঙ্গে পার্লামেন্টারি কমিটির কাছে সেটাকে রেফার করা হয়, জিনিসটা খতিয়ে দেখা হয়, খতিয়ে দেখে উইদিন 6 মান্থ তৎকালীন ফিনান্স মিনিস্টার দেখেন, এটা অ্যাকিউজড হয় যে এই শেয়ারটা কিন্তু ওই মুদ্রাকে পাইয়ে দেওয়ার জন্য এই শেয়ারটা এলআইসি এতটা পারচেস করেছে। এলআইসির তৎকালীন চেয়ারম্যান ছিলেন এএস গুপ্ত, আইসিএস, বিখ্যাত লোক। সে রিজাইন করে, তার পরের দিন সিডি দেশমুখকেও রিজাইন করতে হয়। আজকে তো এরকম কেলেঙ্কারি ঘন ঘন ঘটছে, কটা মন্ত্রী কজন কে পদত্যাগ করে। So with the passage of time the social values got changed, এবং with the passage of time the value system of the human being got changed. আমি এখানে পুরোপুরি বলছি না, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। আর আজকে 7 দিন আগে ঘটে যাওয়া পশ্চিমবঙ্গের কিছু ঘটনার সঙ্গে মেলাবেন যে কতটা আমরা নিচে নেমে গেছি। এটা যদি শুধু পশ্চিমবঙ্গে মারাত্মকভাবে হয়তো হচ্ছে, ভারতবর্ষেও কম বেশি হচ্ছে। এটা এই নয় যে একদম সব জায়গায় ইন্ডিয়ার বাকি 28টা স্টেট দারুণ ভালো, একদম ধোয়া তুলসী পাতা যুধিষ্ঠির, তা নয়। এটা হয়তো একদম হাইয়েস্ট লেভেলে আছে, ওগুলোরও একটা লেভেল আছে। তার মানে ভ্যালু সিস্টেম চেঞ্জেস ওভার দ্য পিরিয়ড অফ টাইম। কিন্তু আমরা উই আর দ্য টিচার্স, আমাদেরও যদি ভ্যালু সিস্টেম এত ডিগ্রেডেড হতে শুরু করে, তাহলে আলটিমেটলি কিন্তু দ্য সোসাইটাল ভ্যালু উইল গেট ডিগ্রেডেড টু এ such an extent that there will be no ethical consideration in the human life for our next generation. Is it clear? এবার আরেকটা হচ্ছে যে টাইম ইজ এ ফ্রেম অফ রেফারেন্স বাই which the occurrence and sequence of activities can be understood and described.
আমরা একটা রেফারেন্স দিই না। আমাদের একটা কথা আছে যে টাইম ইজ এ ফ্রেম অফ রেফারেন্স। আমরা যারা বাংলাদেশ থেকে, আমি একটু বাংলাতেই বলছি, বাংলাদেশ থেকে এসেছিলাম, আমার পূর্বপুরুষরা, আমি শুনতাম খুব গল্প করতেন আমার ঠাকুমা যে অনেক জমি ছিল, অনেক গরু বাছুর ছিল, অনেক কিছু ছিল। আমি বাংলাদেশে 2-3 বার গেছি, আমি দেশের বাড়িতেও গেছি, হ্যাঁ সত্যিই ছিল। কিন্তু এতটা লাক্সারি আমরা যেটা করি এখন, সেই লাক্সারিয়াস লাইফটা কিন্তু গ্রামে ছিল না, সেটাও চেঞ্জ হয়েছে। যে একটা কথা আছে যে অনেকে মজা করে বলতো যে নবদা তো বাংলাদেশের সঙ্গে সাংঘাতিকভাবে, মানে এখানে বালুরঘাটে না আসলে অন্তত নবদাকে জানতে পারতাম না। এটা আমার মনে হয়েছে যে কতটা উদ্যমী মানুষ। যে একটা কথা আছে, বাঙালরা বলতো খাসিলাম বটে বাংলাদেশে, তো অর্থাৎ বাংলাদেশে খেয়েছি, এখানে কিন্তু ওই খাবার আমরা পাই না। সুতরাং এক সময় খেয়েছিলাম, এখন পাই না। সো টাইম ইজ এ ফ্রেম অফ রেফারেন্স by which the occurrence and sequence of activities can be understood as well as it can be described. So be clear. সুতরাং ইট ইজ আ রেফারেন্স, অর্থাৎ এক সময় আমরা কিন্তু একটা রেফারেন্স কোট করি। যেমন লিগাল ম্যাটার্সে যখন উকিল কোর্টে কিছু পেশ করে, তখন সে পাস্ট রেফারেন্সগুলো কিন্তু খাটে। উকিলদের, বড় বড় উকিলের চেম্বারে আমি দেখেছি কলকাতা হাইকোর্টে, শিলিগুড়িতেও আছে অনেক বড় বড় লয়ার, তাদের চেম্বার ভর্তি আর সাজানো থাকে। সব কি আর ওরা পড়ে? মোটেই পড়ে না। কিন্তু রেফারেন্স যখন দরকার হয়, ওই রেফারেন্সগুলোকে নামিয়ে নেয়, এবং যে যত ভালো রেফারেন্স কোট করতে পারে, সেই রেফারেন্সে সে কিন্তু আসলে দরকার। আমাকে ভিডিও বন্ধ করে দিচ্ছি ওটা, হ্যাঁ বন্ধ করে। যে টাইম অফ রেফারেন্সে সে কিন্তু সব থেকে বড় উকিল হয়। যেমন ভারতবর্ষের এখন সব থেকে কস্টলি উকিলের নাম কেউ বলতে পারেন, জানেন? হ্যাঁ, না না, কপিল সিব্বলের উপরেও আছে। আর একটা নাম বলুন। হ্যাঁ, না না, মনু সিং এদের থেকেও উপরে আছে, নাম শোনেননি? হ্যাঁ, হরিশ ট্যান্ডনের নাম শুনেছে? হরিশ ট্যান্ডন ইজ দ্য নাম্বার 1 কস্টলিয়েস্ট লয়ার নাও অ্যাট দিস মোমেন্ট। যে অর্ণব গোস্বামীকে জেল থেকে মহারাষ্ট্রে এমন কিছু ঘটেছিল যে অর্ণবের এগেনস্টে এমন মামলা দিয়ে দিয়েছিল মহারাষ্ট্র গভর্নমেন্ট, তারপর তো গভর্নমেন্টটাই পড়ে গেল, যে ও কিন্তু আলটিমেটলি অর্ণব জেলে চলে গেছিল। তখন ভারতবর্ষের যারা কর্ণধার, তারা কারোর উপরে ভরসা রাখতে পারেনি। অর্ণবকে বার করতে হবে, রিপাবলিক টিভির একজন বিরাট লোক, ভারতবর্ষের তখন প্রায় 1 নম্বর জার্নালিস্ট, তখন হরিশ ট্যান্ডনকে ধরল। হরিশ ট্যান্ডন ম্যাক্সিমাম টাইম লন্ডনে থাকে। সে উড়ে আসলো, উড়ে এসে সেই কেসটা প্লিট করলো সুপ্রিম কোর্টে। ভাবাই যায় না, হাইকোর্টের কেস, বম্বে হাইকোর্টের কেস সুপ্রিম কোর্ট থেকে প্লিট করলো, 1-1.5 ঘন্টা নিজে প্লিট করলো, বেল হয়ে গেল। তারপরে আর অন্যকে কেউ ধরে। সো দিস সর্ট, মানে এখন নাকি উনি তো কেসই করেন না ইন্ডাস্ট্রিয়ালিস্টদের ছাড়া, ওটার পার অ্যাপিয়ারেন্স ফ্রি নাকি এখন 70 to 75 lakhs একবার দাঁড়ানো। তারপরে কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি, এইসব লয়াররা আছে। আরও ওয়েস্ট বেঙ্গলও 2-4 জন আগে লয়ার ছিল, খুব ভালো লয়ার, যেমন অশোক সেন, ভোলানাথ সেন, এখন বিকাশ ভট্টাচার্য। এরা নাম করা, কিন্তু এদের ফিজ অনেক কম ওনার তুলনায়, কারণ উনি পুরো কর্পোরেট হাউসটা ডিল করেন। বুঝতে পেরেছ তো? বুঝতে পেরেছেন? সো দিস আর দ্য টাইম ফ্রেম। একজন লয়ারও কিন্তু সবসময় তার টাইম ফ্রেমকে, মানে আগে কি ঘটেছিল, যেমন একটা রিসার্চ করতে গেলে আমরা সার্ভে অফ এক্সিস্টিং লিটারেচার করি, তো আমরা ইন কেস অফ সোশ্যাল সায়েন্সেস সার্ভে অফ এক্সিস্টিং লিটারেচার, তার দ্বারা আমরা কি দেখাই যে আলটিমেটলি রিসার্চ গ্যাপটা কি, রিসার্চ গ্যাপটা কি, তাহলেই কিন্তু আলটিমেটলি আমরা রিসার্চ অবজেক্টিভ ঠিক করতে পারি। দিস ইজ দ্য মেথডোলজি অফ কন্ডাক্টিং রিসার্চ। কি তাই তো নাকি? নেক্সট পয়েন্ট ইজ টাইম ইজ দ্য পিরিয়ড উইদিন হুইচ অ্যান অ্যাকশন অর এ প্রসেস কন্টিনিউস। টাইমের মধ্যেই কিন্তু তোমাকে অ্যাকশন নিতে হবে, বিকজ ইফ ইউ ডু নট টেক দ্য অ্যাকশন উইদিন দ্যাট পার্টিকুলার টাইম ফ্রেম, দ্যাট উড বিকাম অবসোলেট। So there is a quotation in the judgment that justice delayed is equal to justice denied. Next. Now, the great paradox of time is that no one has enough time.
পৃথিবীর সব থেকে যে খেতেও পায় না, মানে মনে কিছু করবেন না, একটা ভিখারি, তাকে যদি বলেন যে ভাই আসুন তো আমার বাড়িতে কাজ করে দিন, ও চট করে রাজি হবে না। আমাদের একজন মানে প্রফেসর ইউনিভার্সিটির উপরে এক্সপেরিমেন্ট করতো, গ্রামের লোক, মানে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এরা দেখেছে যে বিশাল ইউনিভার্সিটি, আপনারাও দেখেছেন বোধহয়, 334 একর জমি আছে। তো এক মাঝখানে আজ থেকে প্রায় 15-20 বছর আগে এই ওখানে অনেক গ্রাম আছে যেটাকে 18 খাই বলে। হ্যাঁ বলুন। না না আমি নিচ্ছি স্যার, না না আমি নিচ্ছি, তো এটা আমার মনে হয়ে যাবে। তো 18 খাই গ্রামে একবার একটু সমস্যা হয়েছিল, মানুষজন ঠিক খেতে পড়তে পারছিলেন না, এটা দুর্ভিক্ষ টাইপের। আজ থেকে 20 বছর আগে, আমি তখন শব্দ ঢুকেছি ইউনিভার্সিটি। তো ইউনিভার্সিটির কিছু টিচার সেই সময় পুরনো টিচারদের মধ্যে, পুরনোদের টিচারদের, আমরা একটা কথা বলি ওল্ড ইজ গোল্ড, পুরনো টিচারদের ইরিপ্লেসেবল। অন্তত আমি যাদের কাছে পড়েছি, আমি যাদের সঙ্গে মিশেছি, তারা আজকে অধিকাংশই বিশ্ববিদ্যালয় নেই, কিন্তু তাদের যে মরাল ভ্যালুস, তাদের যে এডুকেশনাল স্ট্যান্ডার্ড, সেটা কিন্তু এই জেনারেশন, এই যে মধ্য জেনারেশনের লোক হয়ে আমি বলতে বাধ্য হচ্ছি যে উই হ্যাভ নট বিন দ্য রাইট সাকসেসর অফ আওয়ার জেনুইন প্রিডিসেসার্স। ও অন্য জিনিস ছিল। তো ন্যাচারালি তাদের বলা হলো যে ভাই তোমরা এসে ইউনিভার্সিটিতে এই এই কাজগুলো করো, তোমাদেরকে আমরা দেবো। কয়েকজন রাজি হলো, কয়েকজন বললো আমাদের সময় নেই। এদিকে দে ওয়ান্ট ডেডলি সাম মানি, কিন্তু যখন তাকে কাজ করতে বলা হচ্ছে, দে সে দ্যাট উই ডু নট হ্যাভ অ্যাডিকুয়েট টাইম, উই ক্যানট ওয়ার্ক। সুতরাং এই ধরনের একটা প্যারাফেনিয়া, এই ধরনের একটা প্যারাডক্স আমরা কিন্তু সবসময় তৈরি করার চেষ্টা করি যে আমি ভীষণ ব্যস্ত, আদৌ আমি এত ব্যস্ত নই। প্রত্যেকেরই কিছু না কিছু টাইম থাকে। সেজন্য এক বড় এক নেতা, একজন লিডার বহুকাল আগে বলেছিলেন, আজকের নয়, 70 পড়ছিলাম তার যে ইফ ইউ ইন্টেন্ড ইউ ক্যান প্রোভাইড টাইম। তুমি যদি ইচ্ছে করো তুমি যে কোনো জিনিসের জন্য টাইম ভাগ করে দিতে পারো। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। And so naturally, whatever is the great paradox of time is that no one has enough time, yet everyone has all there is. টাইম সবারই আছে, টিচারদেরও টাইম আছে। একটা সময় আমি বলেছি যে আমি দেখেছি আমাদের টিচাররা, আমরা কিছু না বুঝতে পারলে, এটা সায়েন্সে তো আমি একটা সময় যখন পড়েছি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে 90s একদম শুরুয়াতে, কেমিস্ট্রি, ফিজিক্স, এই দুটো ডিপার্টমেন্টে সারা রাত লাইট করত, সারা রাত লোকে কাজ করত। আর স্যাররাও বাড়িতে খেয়ে এসে এক্সপেরিমেন্ট কি হলো রাত 1:30, 2, 3 অবধি দেখে। এটাকেই বলে ডেডিকেশন। তাদের টাইমের কোনো অসুবিধা নেই। Yes. Thus, time is not the problem. The problem lies in its effective utilization. How we utilize the time, that is the most important aspect. The time cannot be retrieved. যে টাইম চলে গেছে সেটা আমরা রিট্রিভ করতে পারি না। It is irreversible as well as it is irreplaceable. এটাকে আমি আর ফিরে পাবো না। আমি যতই চেষ্টা করি পুরোনো দিন ইউনিভার্সিটির ছাত্র জীবন আমি আর ফিরে পাবো না, এটাকে আমি আর রিপ্লেসও করতে পারবো না। And time management implies effective use of time as distinct from the efficient use of time. এই কথা দুটোর মধ্যে তফাৎ আছে। Effective use মানে you are using the time in a judicious manner. Efficient means you are using it for higher productivity. এর দুটোই দরকার, এফেক্টিভনেসও দরকার, এফিসিয়েন্সিও দরকার। But there is a difference between these two terms, effective use of time with that of efficient use of time. Next. Now, effectiveness means selecting the task with top priority and doing it in the best possible manner. অর্থাৎ আমার হাজারো কাজ আছে, তার মধ্যে কোন কাজটা আমার সব থেকে বেশি জরুরি, প্রায়োরিটাইজিং দ্য ওয়ার্ক। অনেক টিচারকে আমি দেখেছি আমাদের ডিপার্টমেন্টে, ইকোনমিক্সেও এক একজনকে দেখেছি যে রাত্রিবেলা শোয়ার আগে ওনারা ডায়েরি লিখতেন যে আজকে আমি কি পড়ানোর কথা ছিল, কি কি পড়ালাম, বা কি কি কাজ ছিল, কোন রিসার্চারের সঙ্গে আমার পিএইচডি স্কলারের সঙ্গে কতদূর কাজ হওয়ার কথা ছিল, আর রাত্রিবেলা ওটাকে অডিট করতেন।
they used to do the audit at the night. যে আমি প্রায়োরিটি ওয়াইজ আমার যে ডেলি রুটিন সেটা আমি করতে পারলাম কি পারলাম, তাহলে সেটা আবার নেক্সট ডেতে ক্যারি ফরওয়ার্ড হয়ে যেত। কমার্সের একটা আছে সিএফ আর বিএ, ক্যারি ফরওয়ার্ড আর ব্রড ফরওয়ার্ড, মানে আজকের দিনে যেটা মানে ক্যারিড ডাউন হবে সেটা পরের দিন ব্রড ডাউন হয়ে যাবে, যে ব্যালেন্সটা থাকে। সুতরাং ফিক্সিং দ্য প্রায়োরিটি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। কোন কাজটা কখন করা দরকার, এটা যদি আমরা ঠিক না করতে পারি তো এভরিথিং উইল বিকাম হ্যাপাজার্ড। Making the right choice about how the time will be used is much more important than doing it efficiently whatever the job comes up. This is another important aspect. Making the right choice about the time, how it will be used. যে তোমার কাছে যে আপনার কাছে যে সময় আছে সেই সময়টা আপনি কিভাবে ইউটিলাইজ করবেন। এক্সেপ্ট দ্য কেসেস হঠাৎ করে আমার শরীর খারাপ হতে পারে, একটা ডিসব্যালেন্স আসতে পারে, তাহলে একরকম। আর যদি না আসে তাহলে হাউ টু ইউজ দ্য টাইম ইন এ বিফিটিং ফ্যাশন ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট চ্যালেঞ্জ ইন ফ্রন্ট অফ এভরিওয়ান হু আর ইউজিং ইট ইন এ বিফিটিং ফ্যাশন। নেক্সট, now in essence time management is concerned more with working better and effectively than just with working harder and longer. So this is another important aspect, that time management is concerned more with working better. We should work in a better way. Time management always tells that we should work in a better way, we should work in an effective way. শুধুমাত্র হার্ড ওয়ার্ক cannot give you a desired result. ধরুন আমাদের একটা বিরাট পাথর আছে, ওই ফিজিক্সের লোকরা বলে যে if there is no displacement there is no work. আমি ফিজিক্সের লোক নই, কিন্তু একটু একটু তো পড়েছি যে যদি ডিসপ্লেসমেন্ট জিরো হয় এন্টার ওয়ার্ক জিরো হয়ে যাবে, কি তাই তো নাকি? তো ন্যাচারালি আপনি একটা বিশাল কাজ নিলেন, সেই কাজটাকে ডিভাইড করলেন না, নিজেই সব করতে গেলেন, কাজটা এগোলো না, সো ইউর টোটাল ওয়ার্ক ইজ অ্যান এন্টার টাইম গেট লস। সুতরাং ট্রাই টু ডিভাইড ইউর বিগ ওয়ার্ক ইনটু পিসেস অ্যান্ড দেন ট্রাই টু ডু ইট ইন এ বিফিটিং ফ্যাশন। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। নেক্সট পয়েন্ট ইজ ইট ডাজ নট ইমপ্লাই ইউটিলাইজিং অফ এভরি মিনিট। আপনি যতই চেষ্টা করুন একদম টান ভাবে কিন্তু আপনি কিছু না কিছু সময় আপনার নষ্ট হবে। প্লেনে যদি আপনি কোথাও ট্রাভেল করতে যান বাগডোগরা, মোটামুটি 2 ঘন্টা আগে মিনিমাম পৌঁছাতে হবে, তারপর চেকিং করে 1 ঘন্টা তো লাঞ্চেই বসে থাকতে হবে। ওই সময় আপনি পড়াশোনাও করতে পারেন আর এদিক ওদিক দেখতেও পারেন, বা মোরাললেস ওটা ওয়েস্টেজই হবে। ট্রেন ধরতে গেলে মিনিমাম 45 মিনিট 1 ঘন্টা আগে যেতে হবে, জ্যাম ফ্যামের ভয়। সুতরাং হোয়াট এভার দ্য মেজার্স ইউ টেক ইউ উইল লুজ সাম টাইম। একদম টাই ইউটিলাইজেশন অফ টাইম, ইউটিলাইজেশন অফ এভরি মিনিট উইল নট বিকাম পসিবল। এটা হবেই না, এটা করতেই পারবে না। যতই ইউ মেনটেন টাইট শিডিউল ইউ উইল নট বি এবল টু মেনটেন এভরি মিনিট, ইউটিলাইজ দ্য এভরি মিনিটস অফ ইউর লাইফ। It does not imply utilizing every minute. All means is utilizing the available time in the most effective manner. যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে অ্যাভেলেবল যে টাইম আপনার কাছে আছে সেই টাইমটাকে আপনি কিভাবে বেস্ট পসিবল ওয়েতে ইউটিলাইজ করছেন। দ্যাট ইজ দ্য ক্রাক্স অফ এ টাইম ম্যানেজমেন্ট। অ্যান্ড এ টিচার, একটা টিচারকে আমি যেটা বিশ্বাস করি, একটা টিচারকে পড়াতে গেলে পড়তে হয়। আমরা অনেকেই না পড়ে ক্লাসে যাওয়ার একটা অভ্যেস ইদানিংকালে ইউনিভার্সিটিতে আমি লক্ষ্য করেছি, যে পড়াতে ক্লাস আছে চলে গেলাম। স্কুলে এটা হতে পারে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু স্কুলেও আমাকে এক টিচার বলেছিল, শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের এক প্রখ্যাত টিচার, আমার মাস্টারমশাই, উনি আমাকে বলে অঙ্কের একজন প্রখ্যাত পুরুষ ছিলেন, রাজকিশোর বসু, নামটাই বলে দিলাম। উনি বলেছিলেন যে উনি প্রচুর প্রাইভেট টিউশন, এটা আমার স্বীকার্য, আমিও পড়েছি, কিন্তু ক্লাসে পড়ানোর ব্যাপারে উনি ভীষণ সিনসিয়ার ছিলেন। উনি কি করতেন, উনি বলেছেন যে ক্লাসে টিউশন করতে করতে এমনিতেও একটা ছন্দ চলে আসে, তারপরেও ক্লাসে কি পড়াতে হবে সেটাও কিন্তু উনি একটা মাথায় নিয়ে যেতেন, যে আজকে এই দিন, কারণ ক্লাসে লিমিটেড টাইম পরের পিরিয়ড চলে আসবে, সেখানেও কিন্তু একটা টাইম ম্যানেজমেন্টের ব্যাপার আছে। কলেজের ক্ষেত্রেও দেখেছি, আমাদের কমার্সের লোকরা অ্যাকাউন্টেন্সি বোর্ডে করাতেন টিচার,
শিলিগুড়ি কমার্স কলেজের তখন প্রবাদ পুরুষ কমার্স টিচাররা ছিলেন, যেমন বালুরঘাট কলেজ, শিলিগুড়ি কলেজ অফ কমার্স, মালদা কলেজ, এই 4-5টা কলেজ থেকেই প্রত্যেক বছর বিকম অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হতো। কোনোবার বালুরঘাট হলে পরের বার শিলিগুড়ি হলে পরের বার জলপাইগুড়ি এসি কলেজ অফ কমার্স। তখন এইরকম টুকরো করে ব্যাঙের ছাতার, এটা বলা উচিত, মানে এত ছোট ছোট ইউনিভার্সিটি তৈরিও হয়নি। ইউনিভার্সিটি একটাই ছিল মহিপুরের মতো, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, সেখান থেকেই সব কন্ট্রোল হতো এবং সিস্টেমটাই আমার মনে হয় যে ওল্ড ইজ গোল্ডের মতন দ্য বেস্ট সিস্টেম। তো এই যে একটা কম্পিটিশান ছিল, এখন তো ছেলেপেলে পড়তেই চায় না। আমি মানে এইখানে ক্লাসে আনার জন্য স্টুডেন্টদের মানে আপ্রাণ চেষ্টা করে আমি স্টুডেন্টদের ক্লাসে আনতে পারি, এটা আমার ড্রব্যাকস হয়। পরে খবর নিয়ে দেখলাম এখন আমার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির কমার্স আর্টসের সাবজেক্টগুলোতে প্রায় একই অবস্থা, স্টুডেন্টরা ক্লাসে আসতে চায় না। আমি জানি না বিএডের কী অবস্থা, এখানে বোধহয় ক্লাস ম্যান্ডেটরি আছে বা আমি জানি না what is the real wants to come to the class or not, and what is the pedagogy of teaching, and it is an art of teaching to hold the students in the class for 1 hour or 1:45 minutes. এটাও এক ধরনের আর্ট, যে আমি কি করে স্টুডেন্টরা আমার দিকে আকৃষ্ট হবে। আগেকার দিনের মতন লয়াল স্টুডেন্ট এখন পাবেন না, এখন স্টুডেন্টরাও পাল্টা একেবারে মানে স্টুডেন্ট টিচারকে প্রায় কোশ্চেন করে বসে। তো সুতরাং সিচুয়েশান চেঞ্জ হয়ে গেছে এবং আমরা যতই চেষ্টা করি, যেটা আমি বলছি যে টিচারদের ক্ষেত্রে যেটা সবথেকে বেশি জরুরি, যে একটা ভালো টিচার হতে গেলে দুটো জিনিস দরকার। এটা আমার ব্যক্তিগত মত, অন্যভাবে নেবেন না, আপনাদের মত আমি শুনবো। একটা হচ্ছে যে টিচারের সাবজেক্ট নলেজ ভালো থাকতে হবে, নইলে স্টুডেন্টরা ধরে ফেলবে যে স্যার কিছু, একটা খারাপ স্টুডেন্টও বুঝতে পারে যে কোন টিচারের কোয়ালিটি কীরকম আছে। কি ঠিক বলছি না ভুল বলছি? আর একটা হচ্ছে যে আপনি যেটা পড়াচ্ছেন সেই বিষয়ে অন্তত আপনার একটা দখল, অন্তত কনফিডেন্স যে আই অ্যাম দ্য হিরো অফ দ্যাট পার্টিকুলার সাবজেক্ট, সো দ্যাট আই ক্যান ফিড মাই স্টুডেন্টস। এই দুটো জিনিস যদি টিচারের না থাকে, আর 3 নম্বরটা অবশ্যই পাংচুয়ালিটি। আমাদের একজন টিচার ছিলেন কমার্সে, আমি নাম বলছি না, ওনার পরে কেউ ক্লাস নিতে চাইত না। কারণ কি, ওনার যদি 2:30টায় ক্লাস থাকতো, উনি 3টা সোয়া 3টায় ঢুকতেন, ওনার ক্লাস 3:30টায় শেষ হবে, উনি পরের ক্লাসটা মোটামুটি শেষ করে 4:30টায় বেরোতেন। তো ইউনিভার্সিটিতে একটা ভদ্রতা তো আছে, কেউ কাউকে ক্লাস থেকে বের করে দিতে পারতো না। সুতরাং পরের ক্লাসটা হতো না, তিনি সিলেবাস শেষ করতে পারতেন না, সুতরাং ওনার পরে আর কেউ ক্লাস দিতে চাইতো না। কারণ কি, ওনার অন্যগুলো স্ট্রং ছিল কিন্তু পাংচুয়ালিটিটা ছিল। 2:30টার ক্লাস উনি 3টের আগে ঢুকবেনই না, 3:10 আমি একদম মনে আছে। আর যখন ঢুকবেন, পড়াতেন খুব ভালো, তখন আর ওনার ঘড়ি ফড়ি কোনো ব্যাপার নেই, চলছে তো চলছে। আর উনি অঙ্ক পড়াতেন, তো আমাদের অপারেশন রিসার্চ বলে, যাই হোক আর বলেই ফেললাম, একটা সাবজেক্ট ছিল, সেটা উনি পড়াতেন এবং ওটা একটা শুরু করলে থিওরিটিক্যালের মতন থেমে যাওয়া যায় না, ওটা ডিরাইভ করে 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 উনি দেখতেন। সুতরাং টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটা কিন্তু একটা ভীষণ সমস্যা এবং অন্য ক্লাস হ্যাম্পার হয়ে যেত। Next one is a management. The time management is essentially concerned with finding answers to the following 2 questions. দুটো কোশ্চেনের উত্তর আপনাদের রোজ দিতে হবে, এটা নিলে সব সমস্যা মিটে যাবে। একটা কি, where does a person's time go? এই অডিটটা প্রত্যেক দিন রাত্রিবেলা করা উচিত সবার। আমি আগে করতাম, এখন ভিসি হওয়ার পরে আমার সব গেছে যে আমি সারা দিনে কি করা উচিত। where does a person's time go? আজকে সারাদিন কিভাবে আমার সময়টা কাটলো, এটাকে বলে ইন আওয়ার ল্যাঙ্গুয়েজ ইট ইজ নোন অ্যাজ টাইম অডিট। সব অডিটের মতন অডিট ইজ নট অনলি ইয়োর ফিনান্সিয়াল অডিট, এখন এনভায়রনমেন্টাল অডিট হয়, পলিউশন অডিট হয়, টাইম অডিট হয়, সমস্ত কিছুর অডিট হয়। সো where does a person's time go and where should the person's time go? কোথায় আমার সময় দেওয়া উচিত ছিল আর কোথায় আমার অ্যাকচুয়াল এটা গেছে। আমাদের কমার্সে একটা টার্ম আছে স্ট্যান্ডার্ড কস্টিং, যারা কমার্স পড়েছে তারা জানে যে স্ট্যান্ডার্ড কস্টিংয়ের কাজই হচ্ছে যে একটা ডেভিয়েশন বার করা।
ফেভারেবল অথবা আনফেভারেবল। মানে আমার কত সময় এই কাজটা করতে একটা স্ট্যান্ডার্ড টাইম থাকে, তার থেকে বেশি লাগলে যদি কেউ লাগায় তাহলে সেটাকে বলবে আনফেভারেবল টাইম ভ্যারিয়েন্স, আর যদি কম লাগায় তাহলে বলবো ফেভারেবল টাইম ভ্যারিয়েন্স। তেমনি মেটেরিয়ালের ক্ষেত্রে উল্টো, মেটেরিয়াল যদি একই মেটেরিয়াল যদি কম লাগে একই জিনিস প্রডিউস করতে তাহলে বলবো মেটেরিয়াল ভ্যারিয়েন্স ইজ পজিটিভ, আর যদি বেশি লাগে তাহলে বলবো মেটেরিয়াল ভ্যারিয়েন্স ইজ নেগেটিভ। সুতরাং টাইমের ক্ষেত্রেও এই টাইম অডিট ইজ অ্যাবসলিউটলি এসেনশিয়াল, অ্যান্ড ইট ইজ এসেনশিয়াল ফর এ টিচার অলসো। যে আজকে আমার সারাদিনে কি কি কাজ করা উচিত ছিল, কতগুলো স্কলারের সঙ্গে রিসার্চ নিয়ে কথা বলা, তাদের প্রোগ্রেস দেখা, তাদেরকে কিছু অন্তত গাইড করা, কিছু সামান্য কারেকশন করে দেওয়া, আর কজনেরটা আমি করতে পারলাম। কতগুলো ক্লাস নেবার কথা ছিল, 3টে বা 4টে, ধরো 3টে ক্লাস নেবার কথা, আমি একটা ক্লাস নিলাম, 2টো ক্লাস কেন নিতে পারলাম না, এটা লিখে রাখা দরকার। So these things, this is known as time audit, and if you do the time audit, if you adapt this time audit process, then ultimately you will become successful and you can prove yourself as a good time manager, as well as prove in turn you will be a good teacher. Next. Now, all tools and techniques of time management are directed towards analyzing where a person's time goes and channelizing it where it should go. যেটা আমি বললাম যে কোথায় আপনার সময়টা যাওয়া উচিত এবং কোথায় আমি অ্যাকচুয়াল সময়টা নষ্ট করেছি। এফেক্টিভ টাইম ম্যানেজমেন্ট হেল্পস টু ডেভেলপ টাস্ক ওরিয়েন্টেড কোপিং বিহেভিয়ার। টাস্ক ওরিয়েন্টেড কোপিং বিহেভিয়ার ইজ এ টার্ম অফ বিহেভিয়ারাল সায়েন্স। ইট ইজ এ বিহেভিয়ারাল সায়েন্স, অর্থাৎ যেখানে আপনি মোটিভেটেড হবেন সো দ্যাট ইউ ক্যান পুট ইউর বেস্ট এফোর্ট অ্যান্ড এনার্জি ফর দি ওভারঅল ডেভেলপমেন্ট অফ দি অর্গানাইজেশন অ্যান্ড ওভারঅল ডেভেলপমেন্ট অফ ইউর স্টুডেন্টস, যেটাকে আমরা বলি এখন এর ভাষায়, এডুকেশনের ভাষায়। তোমরা আপনারা তো অনেকে এডুকেশন আমার থেকে অনেক ভালো জানেন এডুকেশন সাবজেক্টটা, যেটাকে বলে কগনিটিভ ডেভেলপমেন্ট অফ এ স্টুডেন্ট। Cognitive development of a student, it doesn't mean the student would be equipped only in that particular subject or education. It leads towards the overall mental and physical growth of the students, the growth of the knowledge endeavor of the students, so that he can be a perfect human beings in the days to come. So that is the most important aspect, and what we can say that it leads towards the task-oriented the coping behavior. অর্থাৎ যে বিহেভিয়ারটা আমাকে টাস্ক করার জন্য মোটিভেট করে, ইট মোটিভেটস মি টু পুট মাই বেস্ট এফোর্ট অ্যান্ড এনার্জি ফর দ্য ইনস্টিটিউশন ফর আওয়ার স্টুডেন্টস। There are 3 aspects in behavioral science. As you know, that motivation is an important factor. Motivation means কি আমাকে মোটিভেট করছে। আমার যদি সময় থাকতো আমি এটা দেখাতাম, আমার কাছে অনেক স্লাইড আছে। যে মোটিভেশন দুরকম ভাবে হয়, এটা হচ্ছে এক্সটার্নাল মোটিভেশন আর একটা হচ্ছে ইন্ট্রিনসিক মোটিভেশন। আপনি এখানে যে কাজ করছেন, আপনারা টাকা তো নিশ্চয়ই পান সবাই। টাকা বাড়ালে একটা দল বলছে, এক ধরনের থট বলছে যে ইফ ইউ গেট মোর মানি, ইফ দিস ইনস্টিটিউশন অফার্স ইউ মোর মানি, ইউ উইল বি মোর মোটিভেটেড। কিন্তু আরেকটা সেন্স বলছে, আরেকটা স্কুল অফ থট বলছে, যেটা হ্যাভলক স্কুলস অফ থট, তারা বলছে যে মানি ইজ নট অনলি দ্য সোল মোটিভেটর ইন অল সিচুয়েশনস অ্যান্ড সার্কামস্টেন্সেস। There are 2 kinds of needs of the human being. One is physical need, another one is the psychological need. ধরুন এই ইনস্টিটিউশনটাকে আপনি ভালোবাসছেন না, আপনি অনেক টাকা পাচ্ছেন, you cannot put your best effort for this institution if you are not psychologically accustomed with this institution. And if you are psychologically attached, then self-motivation will come from your mind. That is in other terms known as intrinsic motivation, which comes from the core of your heart. And if it comes from the core of your heart, then you will be motivated finally for the overall development of your student as well as overall development of your institution. So these are the 2 kinds of things. And what I can say that leads toward the task-oriented behavior of the individual.
Am I clear? Next point. A sound understanding of the basis of time management helps an individual to formulate his or her own strategies vis-a-vis his or her own personal and work life. Now, everybody has got his personal commitment as well as commitment in their workplace. একটা টার্ম আজকাল খুব ইউজ হয় সোশ্যাল সায়েন্সে, যেটাকে বলে ওয়ার্ক লাইফ ব্যালেন্স। এটা অনেকে বলে যে এটা কেবলমাত্র লেডি এমপ্লয়ি বা লেডি টিচারদের ক্ষেত্রেই হয়। আমি তো মনে করি এটা ছেলেদের, মানে যারা পুরুষ, দোজ হু আর দ্য মেল পার্সোনাল, তাদের ক্ষেত্রেও এটা মানে ইকুয়ালি প্রযোজ্য। এবং আমার মাঝে মাঝে ভাবতে খারাপই লাগে, এই 20-30 বছর পড়ানোর পরে আমি অনেক আমার ছাত্রীদের বলিও মাঝে মাঝে যে এই যে মহিলা বলেই আমি এটা পারবো না, আমার এতটা রিজার্ভেশন, আমি এতটা, ওয়াই বোথ আর নাও উই আর ইন দ্য সেম ফুড। বাসে মাঝে মাঝে কলকাতায় দেখি মহিলা লেখা থাকে, তাতে ধরো কোনো পুরুষ মানুষ বসে আছে, কোনো মহিলা হঠাৎ উঠে গেল, সে হয়তো উঠলো না, তাকে বলো উঠুন এখনই। অথচ ভদ্রলোক হয়তো বেশ বৃদ্ধ বা অমুক তমুক, কোনো কনসিডারেশন নেই। এই জিনিসগুলো আমি দু একবার দেখেছি। তো আমি দোষারোপ করছি না, মানে মহিলাদের জন্য সংরক্ষণ এগুলো ঠিক আছে, কারণ মহিলারা ফিজিক্যালি পুরুষদের থেকে উইক, এটা সমস্ত পৃথিবীতেই এটা অ্যাকসেপ্টেড, ইট ইজ অ্যান অ্যাকসেপ্টেড ফেনোমেনন। কিন্তু মাঝে মাঝে এমন কিছু জিনিস ঘটছে, আমাদের সমাজেই ঘটছে, আমি যেগুলো মানে যে কেউ একটা কিছু অভিযোগ করে দিল, তার এগেনস্টে কোনো প্রুফ হলো কি হলো না তার কোনো ঠিক ঠিকানা নেই, সেটা নিয়ে মিডিয়াতে কচকচানি চলতে থাকলো। আরে যার এগেনস্টে বললো তার কতটা ইজ্জতহানি হচ্ছে সেটার দিকে কেউ দেখছে। এটা আমার মনে হচ্ছে, আমি কোনো নাম না করেই বলছি, এটা শুধু একটা কেস নেই, এরকম দু একবার হয়েছে। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতেও একটা ঘটনা ঘটেছিল আমাদের 10 বছর আগে। সায়েন্স ডিপার্টমেন্টে একজন গবেষিকা একজন টিচারের নামে অভিযোগ করে হঠাৎ করে, সেই নিয়ে অনেক জল ঘোলা হয়। পরে যখন প্রুফ হয়, এনকোয়ারি ফেনকোয়ারি, সে নানা রকম এনকোয়ারি কমিটির মধ্যে আমিও ছিলাম, তো আমি শেষ পর্যন্ত যখন দেখলাম যে মানে একেবারেই নির্দোষ, কোনো প্রুফ নেই, অথচ মানে যা অভিযোগ উনি করেছিলেন, তখন তো আর এই হোয়াটসঅ্যাপ এখন এগুলোতে মানে প্রুফ করা যায় আর কি, যে হোয়াটসঅ্যাপ চ্যাটকে রিট্রিভ করে টোরে, তখন তো কোথায় হোয়াটসঅ্যাপ, আজ থেকে 20 বছর আগে হোয়াটসঅ্যাপ ফেসবুক কিছুই ছিল না। তো ন্যাচারালি এগুলো প্রমাণিত হলো না, কিন্তু ভদ্রলোকের যা ড্যামেজ হলো সেটা কিন্তু তার মানে রিটায়ারমেন্টের দিন অবধি মানে তিনি একটা শেকি ফিল করতেন। তারপর থেকে রিসার্চ করানোই বন্ধ করে দিলেন। আমি আর নাম বলছি না, এরা জানতে পারে। তো যাই হোক, আমি এই এক্সাম্পলগুলো দু একটা দিলাম আর কি। তো সুতরাং these things are happen, so he and she will in the process increase the threshold limits. কখন যদি আমরা টাইমকে ঠিকঠাক মতন ম্যানেজ না করতে পারি, if we cannot manage our time, then naturally our stress will increase. সাপোজ ধরুন আপনার একটা ক্লাস আছে 12টার সময়, আপনি ধরুন থাকেন হচ্ছে গঙ্গারামপুরে, তো 12টায় ক্লাস থাকলে আপনার মিনিমাম 10টা 10:15টায় বেরোনো উচিত। তো আমি যদি বাড়ি থেকেই 11:15 বা 11:30টায় বেরোই, তাহলে তো আমি 12টার ক্লাস ধরতে পারবো না। আর কলেজে এসে আমি বলবো রাস্তায় খুব জ্যাম হয়ে গেছে, তো রাস্তায় আদৌ কোনো জ্যাম ছিল না। তো সুতরাং এই যে জিনিসটা, কিন্তু ধরুন আমি 11:30টায় বেরোলাম গঙ্গারামপুর থেকে, 12টার সময় এখানে ক্লাস। এবার স্টুডেন্টরা আমাকে ফোন করবে যে স্যার বা ম্যাডাম আপনি কোথায় আছেন। আমি তখন বলবো যে এই তো আমি চলে এলাম ট্যাঙ্ক মোড়ের কাছাকাছি, আছেন হচ্ছে গঙ্গারামপুরে, মানে সদ্য স্টার্ট করেছে। এরকম একটা, তখন কিন্তু নিজের মনেও একটা স্ট্রেস আসবে যে আমার জন্য এতগুলো স্টুডেন্ট বসে আছে, আমি কখন পৌঁছাবো। আপনি হয়তো তখন এখানে এসে 11:30 পৌনে 12টায় পৌঁছান, তখন ক্লাস প্রায় নেওয়া না নেওয়া শুরু। সুতরাং আলটিমেটলি ইট ইনক্রিজেস দ্য স্ট্রেস লিমিট অফ দ্য টিচার অলসো as well as the stress of the students also. Next. Now, most of the stress-related problems have to do much with the effective time management. এবং it is definitely concerned with the effective time management.
And we can say that it is simply the perception of one's own time that is really very much important. How do you perceive about my own time? That is the most important aspect. It cannot be changed. It is the perception about myself. আমি কিভাবে এটাকে মেইনটেইন করছি? How do I perceive about the time? That is the most important aspect. The internal preparedness to utilize the time is deeply rooted with the value system of the person concerned. অর্থাৎ আমি কতটা টাইম পাংচুয়াল, ইট ইজ কনসার্ন উইথ মাই ভ্যালু সিস্টেম। যে আমি আমার নিজের প্রতি কতটা যত্নবান, হাউ ফার আই অ্যাম মানে পাংচুয়াল, হাউ ফার আই অ্যাম কনসার্নড অ্যাবাউট মাই টাইম, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। এবং এটা ছোটবেলা থেকে তৈরি হয়। আমরা একটা আঙ্কেল পোজারের একটা গল্প পড়েছিলাম ইংলিশে, যে পোজার সবসময় লেট করত এবং তাকে সবাই উৎসাহ দিত ট্রেন ধরার জন্য, সে দৌড়াতো। এবং ওরকম পোজার বহু ছিল ইংরেজিতে, আঙ্কেল পোজার। তো তারা রোজ দিনই লেট করত। সো দে ওয়ার হ্যাবিচুয়াল লেট। আবার যাদের দেখবে যারা টাইম মেনটেন করে, দে অলওয়েজ মেনটেন দেয়ার টাইম ইন এ befitting manner and they never becomes late. So that implies that signifies the value system of a human being. Next. Now, next point. Next. Now, it is the personality structure which finally determines one attitude towards time utilization and handling of time wasters. পার্সোনালিটি স্ট্রাকচার, কয় ধরনের লোক পৃথিবীতে আছে কেউ ধারণা আছে? There are generally two types of persons in this world as far the behavioral science is concerned. One belongs to personality A and another belongs to personality B. Now personality A type of people are very deterministic. They generally do not change their ideology. They generally compromise. They do not compromise with their ethical senses and values. So they are highly deterministic with their own values, ideas, beliefs and everything. And personality B people, they are gullible in nature. They change according to the need of the situation, according to the demand of the situation. They are extremely gullible. Their personality structure, in our sense, we say that it's very lucid. They change, and most of us belong to that characteristics only. Personality A type of people are generally very rare in this world, and they are generally the great people. Like Subhash Chandra Bose, his personality characteristics is certainly A, we have said. Our Swami Vivekananda, personality A characteristics people. And if you want to do something, you should have certain ethical senses, moral values. Otherwise, you cannot be a good person, cannot be a very successful person in your endeavor. So naturally, these two type of people, this personality A type of people are very much concerned about their time and time utilization as well as handling of the time wasters. They generally do not waste their time. Personality B people are just the reverse one. They cannot utilize their time in a proper way. They have little sense about their time and they cannot handle their time wasters in a befitting fashion. So they cannot do anything. They just adjust with the situation as per the demand of the situation and circumstances. Now, the primary step in time management is to recognize where your time goes and in the process identifying the time wasters. Now, time wasters nowadays, I will show you that who are the time wasters, and you know it very well that nowadays the mobile phone is one of the most disturbing elements, but we cannot live without mobile. আমি তো মাঝে মাঝে ভাবি, sometimes I think that if the internet connectivity of the whole world breaks down for next 5-6 days, then what will be the scenario of entire world? That I want to see.
যে হঠাৎ করে ইন্টারনেট ব্রেকডাউন হয়ে গেল, মোবাইল সব বন্ধ হয়ে গেল। 7 দিন এরকম যদি করে দিতে পারতো কেউ, এআই ফেআই লাগিয়ে, এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, তাহলে যা দেখা যেত যে মানুষগুলো কি করে বেঁচে আছে। আমরা ছোটবেলায় মোবাইল কি আমাদের বাড়িতে ফোন ছিল, পাড়ায় লম্বা শিলিগুড়ির লাইনে হয়তো পাড়ায় 2-3খানা লোকের বাড়িতে ফোন থাকে। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে আমি যখন 95-এ পড়াতে ঢুকেছি তখন সব টিচারের বাড়িতে কালো টেলিফোন ছিল, এটাও আমার মনে আছে। অধিকাংশেরই ছিল না বললে ভুল হবে। ওখানে একটা এক্সচেঞ্জই ছিল ইউনিভার্সিটির ভেতরে, সেখান থেকে কানেকশান দিত। আর বালুরঘাটেরই একজন ভদ্রমহিলা, সে এখন আর বেঁচে নেই, তার হাজব্যান্ড LIC-তে চাকরি করতেন, জয়ন্তী গোস্বামী, তিনি ওই ওই টেলিফোন এক্সচেঞ্জটা অপারেট করতেন। উনি অরিজিনালি বালুরঘাটে, বিয়ে হয়েছিল শিলিগুড়িতে, মানে ওনার হাজব্যান্ড LIC-তে চাকরি করতেন। তো এখন জয়ন্তীজি মারা গেছে কিডনি ফেলিওরে, খুব ভালো মানুষ ছিলেন, নামটা বললাম বালুরঘাটের প্রেক্ষাপটে। তো ওনাকে আমি দেখতাম সবসময় এরকম একটা জাম টাইপের করে কানেকশান লাগাতো, কি তাই না? তো উনি বালুরঘাটের ছিলেন, আমি জয়ন্তীজিকে চিনতেন বলে, ভরসা করে মোটামুটি। হ্যাঁ, তো যাই হোক, মারা গেছে। উনি আবার RSPর খুব বড় সমর্থক। যাই হোক, সেটা বলা তো বড় প্রশ্ন। তো চলে গেছেন পৃথিবীতে। তো এই সময় যে আমি যেটা টেলিফোনের যে কথাটা বলছিলাম, সেই এখন মোস্ট অফ দ্য উই ওয়েস্ট আওয়ার টাইম ইজ ফর মোবাইল অ্যান্ড ইন্টারনেট। এবং এই যে আমাদের মধ্যে অনেকে 10 মিনিট 15 মিনিট পর হোয়াটসঅ্যাপ চেক না করে, মানে মনে হয় যেন কিছু একটা বাদ চলে গেছে। কিন্তু আমার থেকে আমার ছেলের তো আরও বেশি, ওরা তো পারে না, এখন তো সব অ্যাপ কানেক্টিভিটি করে কাজ করে, আমিও অতটা জানি না। কিন্তু কোন যুগে আমরা ঢুকে যাচ্ছি সেটা মাঝে মাঝে ভাবলে, মানে বাচ্চা কাচ্চা ছেলে দিন রাত মোবাইল ঘাটছে, কার সাথে না কার সাথে চ্যাট হচ্ছে জানি না। সোশ্যাল সিস্টেম ব্রেকডাউন করে যাবে, আমি এটুকু আজকে প্রেডিক্ট করে যাচ্ছি। বিএড করে সোশ্যাল সিস্টেম প্রেডিক্ট করে যাবে, একদম ব্রেকডাউন করে যাবে। এর থেকে আর বেশি কিছু বলছি। নেক্সট, নাও there are certain myths of time management. মিথ মানে কি বলুন তো? মিথ মানে একটা ধরনের ধারণা তৈরি হয়ে আছে। সেই the myth of activity, the persons who are most active get the most work done. এটা সত্যি কথা। যারা যত অ্যাক্টিভ তারা তত বেশি সাকসেস পায়। যে যত বেশি পড়ে, যদি সে গভর্নমেন্ট না হয়, তার রেজাল্টও ভালো হওয়ার কথা। So myth of activity, this is the number 1 myth. Next one is the myth of decision level. Higher the level at which the decision is made, it is the better one. এটা হচ্ছে অর্গানাইজেশনের একটা কনসেপশন আছে, it is the theory of bureaucracy. ব্যুরোক্রেসি বলে যে লোয়ার লেভেলের ডিসিশন থেকে হায়ার লেভেলের ডিসিশনের কোয়ালিটি অনেক বেটার হয়। সেই জন্য ব্যুরোক্রেসিতে লোয়ার লেভেলের কোনো ডিসিশনের স্কোপ নেই, সব ফাইল উপরে ওঠে, ওখান থেকে ডিসিশন হয়ে আবার নিচে নেমে আসে। এই কথাটার থেকে রেড টেপের কথাটা এসছে, and it takes longer time to take decision. কিন্তু এই কনসেপশন একটা আছে যে জেনারেল ম্যানেজারের ডিসিশনের কোয়ালিটি মার্কেটিং ম্যানেজারের ডিসিশনের কোয়ালিটির থেকে ভালো হবে। দিস ইজ দ্য মিথ অফ দ্য কনসেপ্ট যে the higher level at which the decision is taken, the better quality of decision would be there. Next, now the myth of delayed decision. এটা আপনারা সবাই জানেন যে যে ডিসিশনটা সঙ্গে সঙ্গে হয়, we have a conception that decision is not a good quality decision. Suppose আপনার একটা প্রবলেম হয়েছে, you have a problem and you called your friend to give a decision on that particular aspect. তো ওই বন্ধু যদি সঙ্গে সঙ্গে আপনাকে বলে দেয় যে এই কাজটা এইভাবে করো, তখন আপনি ভাববেন যে বন্ধু আমার কোনো উপর ধানই দিল না। ওই কথাটাই যদি 3 দিন পরে বলে, আপনি দুবার খোঁচানোর পরে আপনি ভাববেন যে বাহ, এই বন্ধু তো আমার জন্য অনেক ভেবে চিন্তে ডিসিশনটা দিয়েছে। সো দিস ইজ অলসো এ মিথ অফ আস দ্যাট ডিলে ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ ডিসিশন। সেজন্য আমাদের একটা ইন্ডিয়ানদের টেন্ডেন্সি আছে কিছু কাজ ফেলে রেখে দাও, ক্রাইসিস তৈরি করা, লোকের মধ্যে অ্যানয়েন্স অ্যাংজাইটি তৈরি করা।
করা, তারপরে সেটাকে ডিসিশন নেবে। এটা অ্যাডমিনিস্ট্রেটররাও করে, সঙ্গে সঙ্গে কোনো কাজ করে দিলে বলে ও তো আমার বুঝবেই না, ওকে ফেলে রেখে দাও, 4-5-7 দিন ধরে ঘোরাও, তারপরে দেখা যাবে। তো দিস থিং হ্যাপেন্স। অনেক সময় অনেক ভিসির কাছে কাগজ যায়, উনি ওটাকে সাইডে ছড়িয়ে রেখে দেন, দেখেই না। তারপর ওটা লোকজন ঘোরাঘুরি হাবিজাবি করতে, একে ধরে তাকে ধরে, তারপরে ওনার কাছে যায়, তারপরে ওটি যেটা একদিনে করতেন সেটা 10 দিনে, ওটারও গুরুত্ব বেড়ে যায়। তুমি যদি লোকের প্রবলেম ইমিডিয়েট মিটিয়ে দাও, সে তোমাকে কোনো গুরুত্ব বুঝবে। এ অদ্ভুত সাইকোলজি। And next point is the myth of delegation of authority. The delegation of authority saves time, worry and responsibility. সব কাজ নিজে করা যায় না। কমার্সে একটা টার্ম আছে যে one man control is the best control in this world if that man is big enough to manage everything. এরকম মানুষ পৃথিবীতে জন্মায়নি যে একাই সব কাজ করবে। টাটাতে এই মুহূর্তে, টাটাতে টিসকোতে এই মুহূর্তে কাজ করে 1,07,742 জন। আমি কালকে দেখছি টাটা চেয়ারম্যানকে টিসকো, টাটা গ্রুপের রতন টাটা যদি ভাবে যে আমি 1 লাখ লোককে কালকে টিসকো থেকে ছাটিয়ে দিয়ে আমি সব কাজ নিজে করবো, পারবে? ইজ ইট পসিবল? উনি তো বম্বে বসে থাকেন, প্রায় 90 বছর বয়স, অনেক বেনিভলেন্ট লোক, টাটার অনেক কন্ট্রিবিউশন আছে, পারবে না। সুতরাং ডেলিগেশন মানে কাজকে ভাগ করে দেওয়া। তোমাদের এই অর্গানাইজেশনেই আমি দেখেছি বালুরঘাট মেট করে ডেলিগেশন আছে, কে কোনটা করবে, হয়তো ওভারল্যাপিং হয়, কিন্তু ডেলিগেশন অফ অথরিটি ইজ নিডেড। ফর টিচার্স অলসো দ্য ডেলিগেশন অফ অথরিটি ইজ নিডেড। Principal also needs some delegation of authority, and it is not possible for him or for the principal to do the. Ashish, the phone is to কে উৎপাত করছে। The delegation of authority. So delegation of authority saves the time, worry, as well as it also helps us to shoulder our responsibility to us. একা কাজ করলে একার ঘাড়েই সব করবে। সুতরাং if we delegate it, we can shoulder our responsibility to us. Next point. The myth of efficiency. The most efficient person is the most effective person. এটা হচ্ছে myth of efficiency. এটা তো সত্যি যে যত বেশি এফিশিয়েন্ট হবে সে তত বেশি এফেক্টিভ হবে। This is known as the myth of efficiency. And the myth of hard work. The harder one works, the more he or gets the things done. যে যত বেশি পরিশ্রম করবে সে তত বেশি তার ফলও পাবে। নেক্সট পয়েন্ট, the myth of omnipotence. Most of the people think in this way that I am the best performer in this world. অন্যকে ডেলিগেট করতে চায়। It is also a sense of human beings, perception, conception of the human beings. বাড়িতেও দেখবে যে এই যে মাদার অ্যান্ড এই যে ওয়াইফ অ্যান্ড মাদার ইন ল এর মধ্যে যে ঝগড়াঝাটি হয়, এটাও এক ধরনের দখলদারির ঝগড়াঝাটি। বিকজ অফ দি ফ্যাক্ট কি উনি ভাবছেন যে ওনার মতো রান্না এই বাচ্চা মেয়েটি করতে পারবে না, তো সুতরাং উনি ওটা ছাড়তে চাইছেন। Because her conception is that she is the best performer in her house. The same thing happens in case of the organization also. So these things happen. The myth of overworked managers. Most of the managers in our country are overworked. In case of our schools, most of the teachers are overloaded. একটা টিচার সকাল 11টা থেকে 4টে অবধি 5টে অবধি ক্লাস নেয়, সম্ভব না। ওই জন্য মাঝে মাঝে অনেকে ঘুমিয়ে পড়ে ক্লাসে। এনার্জি লেভেল আছে 11টা থেকে 4টে, মাঝখানে 30 মিনিট গ্যাপ বা 40 মিনিট 45 মিনিট টিফিন। ইজ ইট পসিবল যে সত্যি ওইভাবে ওই লেভেলে পড়া হয় না? সুতরাং our managers, our school teachers, and to some extent college teachers are also overburdened with their tasks. The myth of open door. The open door policy improves the manager's effectiveness. Open door means you are asking the people to come to ventilate their grievances. I think you do. You establish a friendly relations with your students. Ask them to come, whatever the problems they have. Not only
give a patience hearing to them, and that is absolutely good for them, and that will console them, that will give them some sort of psychological backup, and that will help them to do well in the study. And in this present scenario, I think, of this particular state, the B.Ed college teachers have got immense role to play to put some sort of psychological inputs to our students. Otherwise, the number of students, the dropout, the admission will be seriously affected due to some sort of the socio-political consequences that have been regularly taking place in our school. Please don't take it otherwise. So this is the major responsibility of a large number of teachers who are there in this Balurghat B.Ed college, which were established in the year of 2003 under the auspices of North Bengal University, the great university I still claim, and nowadays it is under Baba Saheb Ambedkar University, and you can understand that the persons who were there since its inception, and now they can easily reconcile the differences of the quality of teaching between 2003-4 and 2024. I think that you will all agree with me. I think you were not there whenever it was started. Only Ashisda and some Mababa and these people might be there. So at that time the B.Ed was for 1 year, but the quality of education, quality of teaching, which I even found in the Siliguri B.Ed college, established in the year of 1995, nearer to the North Bengal University, and which was later on came into a big color, it's a very flying color in the arena of the teachers training in the perspective of North Bengal. There were 3-4 good colleges. One was Jalpaiguri AC Training College under the leadership of Sushil Roy, who was a general person. One was the Malda Government Training BT College. Shakti Babu and these people were there. Number 3, Siliguri B.Ed college, it came later on, and the older one is the Ramakrishna BT college of Darjeeling. These were 4-5 BT colleges. You can compare what was the tenacity of the people to study B.Ed at that point of time. And nowadays, due to the changes in the socio-economic scenario of Bengal, you can easily understand the tenacity of the students have been going down. And it is your responsibility to boost them up so that the tenacity level at least be maintained to a certain extent. Next point. Next point. Now, the myth of problem identification. Identifying the problem is an easy part of the problem solving. If you can identify the problem of a student, it will be easier on your part to solve it. So it is an easier aspect of the student on behalf of you to solve the problem if you can identify the problem. The myth of time saving. You know that there are different shortcut methods so which you can save your time, and many shortcuts are the time savers. The myth of time shortage, and no one has enough time, because this is also another myth that everybody says. Even the students also say that we do not have enough time to study, we do not have enough time to come to the classes. So this myth is always there, and it is your responsibility, sir and madam, to clinch those things in a very friendly way, in a very lovely fashion. Next one. Next. Now, if you want to maintain your good time management, you will have to identify who are your time wasters. The time wasters may be said to be anything which prevents a person from utilizing his or her time and achieving his or her objectives in the most effective manner as far as possible. So this is, if you can identify the time waster, then that would be beneficial for you. Because if you can maintain your time, if you have to become punctual, you have to identify your time waster. Anything becomes a time waster only when it is managed effectively but allowed to waste one's time. But whenever you have a time, you can identify your time, who are your time wasters. So you can be a better time manager and you will be able to manage your time in a befitting fashion. Next. Now, who are the most
widely most prevalent time wasters nowadays. Because we waste most of our time either in doing internet or chatting with some other person, doing Facebook, WhatsApp, anything else, and talking with other person, because nowadays telephonic interaction, telephone calls are almost free. If you put your tag in the mobile, it is almost free. But whenever we used to, even when the mobile was first introduced, either receiving call was also charged and outgoing call was heavily charged. So people became scared while making the calling to someone else. Nowadays, as it is free, free means so you can do whatever you like. Unlimited calling facilities are there. So whenever you get some telephonic call, you get disrupted. Mentally at least you get to some extent affected and you cannot concentrate in your work in a befitting fashion. So I will advise all the teachers, though I cannot put my mobile phone totally switched off, but we should try to keep our mobile phone at least in a silence mode while we will be taking our classes. Next point is drop-in visitors. Suppose I am ready to go to the class. It happens in case of university, some group of teachers come to me and they start gossiping with me. Suppose I have a class from 12 and some teachers have come to make a gossip with me without having any reason, and I have also started gossiping. Now teachers, students are coming, sir will take class. The person who belongs to the A personality category, he will say his friends ki bhai hamara abhi class hai, hamara ekon class ache, ami jacchi, tomra pore esho class er pore. Ar jara weak personality, tara bhabbe eto professor আমার সঙ্গে গল্প করতে এসেছে ইউনিভার্সিটির অন্য ডিপার্টমেন্ট থেকে, স্টুডেন্টদেরই আমি বলে দিয়ে দিই, তো স্টুডেন্টদের বলো ভাই আজকে আমি ক্লাস নেব না, গল্প করছি। তো আলটিমেটলি কি হচ্ছে, দ্য লস অফ দ্য এডুকেশনাল সিস্টেম। যদি স্ট্রং পার্সোনালিটি এ ক্যাটাগরি পার্সন হয়, সে বলবে যে এখন আমার সময় নেই, আপনি পরে আসুন, আপনারা পরে আসুন, আমি অমুক সময় আসুন। কিন্তু আমরা অধিকাংশ যাতে সম্পর্ক ভালো রাখতে গিয়ে ওইটা স্যাক্রিফাইস করি, কি করি না, এইটাকে আমাদের ওভারকাম করতে হবে। বাড়িতে ধরো রেডি ফেডি হয়ে ইউনিভার্সিটি যাবো শিলিগুড়িতে, যেতে কমসে কম 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে। যখন গাড়িও ছিল না, আমার বাসে যেতে হতো, তো মোটামুটি 1-1.5 ঘন্টা তো লাগতোই। তো মাল্লাগুড়ির জ্যাম ট্যাম এগুলো যারা জানে শিলিগুড়ি অঞ্চলে, তাহলে মোটামুটি 1.5 ঘন্টা আগে বেরোতো। আমার যদি আমার 12টায় ক্লাস থাকতো, আমি 10:30টায় বেরোনো উচিত। একদিন কি হলো, আমি 10:30, 10:35-এ বেরোবো, আমার এক বহু পুরনো বন্ধু চলে যাবে, কোনো না জানি এটা মালদা থেকে, আমাদের সঙ্গে সহপাঠী ছিল, সে শিলিগুড়িতে কোনো একটা কাজে এসেছিল, জাস্ট একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছে। সে হঠাৎ করে চলে এলো, মিসেস তখন স্কুলে চলে আছে, তো আমাকে ও আবার মিসেস নিয়েও এসছে, তো কি হবে, আমি তখন কি করবো? আমি বাড়িতে তখন আমার মা বেশ সক্ষম ছিলেন, মাকে বললাম এই বন্ধু এসছে, যাই হোক, তো অনেক মিষ্টি ফিষ্টি নিয়ে এসছে। তাকে তো বলতে পারি না যে আপনি চলে যাও বাড়ি থেকে, এখন আমি ক্লাসে যাবো, তা ইউনিভার্সিটি যাবো। ওই দিনটা গেল। তারপরে মিসেসকে তখন আর একজনকে দিয়ে, তখন একটা ফোন টোনও ছিল না, স্কুলে আবার ওই ফোন টোন করে ওকেও নিয়ে আসা হলো। তো এইরকম এইগুলো হচ্ছে মানে কিছুটা হলেও আমাদের যে ডে টু ডে রুটিন, সেটাকে কিন্তু হ্যাম্পার করে। Because we are the human beings, we are the social elements, we belong to the society, so we cannot say directly कि no you go out, I am a Britishরা হলে বলে দিতে পারে, কিন্তু ইন্ডিয়ানসরা এই কাস্টমস, ইন্ডিয়ান যে অতিথি দেব ভালো, আমরা এরকম করতে পারি না। আমি অনেক ভেবেছি এটা যে that goes beyond our custom, that goes beyond our system. আরেকটা যেটা হচ্ছে মিটিং, শিডিউলড আর আনশিডিউলড। কোনো মিটিং আমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির প্রেক্ষাপটেই দেখেছি যে আমি দীর্ঘদিন এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার ছিলাম, মোটামুটি 2005 থেকে 2010 অব্দি ইসি মেম্বার ছিলাম, হাইস্ট ডিসিশন মেকিং বডি। আমি ছিলাম, কেমিস্ট্রির প্রফেসর বাসুদেব বাসু ছিলেন, তখন ওকেও আমি দেখতাম ইউনিভার্সিটিতে কেমিস্ট্রিতে প্রায়।
তো মিটিং 11টায় শুরু হওয়ার কথা, মিটিং 11:30 11:15 রোজ শুরু হবে, মানে রোজ মানে মাসে একটা করে। শেষ কখন হবে কেউ জানে না। কোনোদিন ঘেরাও হলে রাত 2টা অবধি বসে থাকতে হবে, 6টা 7টার আগে তো শেষই হবে না। সারা দিনের ক্লাস কিন্তু সেদিন গেল, ক্লাসের কোনো ব্যাপার নেই। এমনিও অনেক ফ্যাকাল্টি কাউন্সিল মিটিং, অমুক মিটিং, both scheduled and unscheduled. We are so indisciplined that we do not know when to start and when to end. It leads toward the wastage of time. Meeting, both scheduled and unscheduled, they are wasting our time. Meeting means sometimes gossiping. We cannot do anything positive. The decision which can be taken even in 1 minute, that we take hours and hours deliberation for the purposes of taking the decision which could have been taken within a 5 minutes time. This is the situation. So these are the time wasters. Crises means there are sometimes some people create some sort of annoyance. যে ধরো স্টুডেন্ট বিক্ষোভ হয়ে গেল, some sort of outsiders they have come, creating some sort of blockage. So everything goes up. That is not within your hand. But they also act as an important time wasters. Lack of objectives. If you do not have your clear-cut objective, you will definitely lose and waste your time. Next one is cluttered text. কিছু লোকের দেখবে কোনো কিছু গুছিয়ে রাখে না। The text is very much cluttered, and whatever the documents is required at a particular point of time, they can never come out with the documents because they do not know how to make the files and how to keep the important one and what sort of importance is to be given to a particular file. So that leads to the wastage of time. So this next. So another one is ineffective delegation of authority. If you do not delegate your authority in a proper way, that will lead towards definitely it will lead towards the wastage of your time. Attending too much at once and unrealistic time estimates. কিছু লোক দেখবে না বলতে পারে না। ধরো 5টার সময় আমাকে একজন ইনভাইট করলো, আমি বললাম হ্যাঁ যাবো। এবার 5:30 একটা ইনভাইটেশন আসলো, আমি বললাম হ্যাঁ যাবো। কাউকে না, উই ক্যানট সে নো টু এনিবডি এলস। এবার 5টা তো ইন্ডিয়ান টাইম, 5:30 আগে কিছুই হয়নি। এবার 5:30 6টা বেজে যাচ্ছে, আর একটা লোক সে সমানে আর একটা জায়গা থেকে ফোন আসছে। So we cannot do, you have taken so much work at a time but cannot do the all, nothing, anything with punctuality, sincerity and devotion. Next point is lack of unclear communication. If the communication is unclear, instruction is unclear, then that will lead towards the wastage of time. Your instruction should come from the principal. I think that principal is the academic head of this institution, and she should give you the instruction, follow the instruction so that the wastage of time can be minimized to the maximum extent. Next point is inaccurate and delayed information. If the information, this sometimes creates a huge problem because if the information is inaccurate, if the information is inadequate and information is supplied at a delayed stage, definitely it would create a huge problem for the organization, leading towards the wastage of time. Now, next point is indecision and procrastination. If anyone cannot take the decision at the right time, that will lead towards the wastage of time. And another one is the procrastination. Procrastination, do you have any idea? Procrastination means, suppose I have to do the work today, and I think that today I will not do the work, I will do the work tomorrow. When the tomorrow comes, I will think that I will do the work day after tomorrow. In this way, I am prolonging my work, prolonging to take the action of my work, and that is known as the term procrastination. Another one is the inability to say no. যে কথাটা আমি বললাম যে কাউকে মুখের ওপর I am pre-engaged, I am occupied today, এটা আমরা অনেকেই বলতে পারি না। So that's why it leads toward the attending too much at a time but cannot do anything in a proper way.
if you are not a self-imposed disciplined person, then whatever the tactics you have been adapting or listening, learning, you cannot be an effective time manager. As a result of it, you cannot be a good person, cannot be a good teacher. Now, generally the time wasters may be classified as internal and external. Internal মানে যেটা আমার দোষে হয়েছে, external মানে যেটা পারিপার্শ্বিক কারণে হয়েছে, জ্যাম হয়েছে, মারপিট হয়েছে, ঢুকতে পারেনি, রাস্তা আটকে গেছে, that is external. কিন্তু আমরা যদি দেখি, the people generally are inclined to attribute wastage of time mainly to the external causes, but deeper insights reveal a different picture. যে বললাম গঙ্গারামপুর থেকে আসছে, আমি নিজেই দেরি করে বেরিয়েছি, কিন্তু এসে বলছি যে বিরাট ওই ইয়েতে পাগলিগঞ্জে রাস্তা আটকে দিয়েছে, আদৌ রাস্তা আটকে, এরকম দু একবার ভেরিফিকেশনে অনেকে ধরাও পড়েছে, ওরা যে চাকমনিতে জ্যাম করে খবর নিয়ে দেখা গেছে না কোনো জ্যামই ছিল না ওই সময়। So these things are there. So this is the problem. So this is the lack of time management, and if we want to become a good teacher, we must be a good time manager. Otherwise, you cannot be a very good and successful teacher. And I hope that the teacher of this B.Ed college, a great college, will be a good time manager, which will help them to become a good facilitator of students in the ensuing days. Thank you. Question? Any question from your end, please? স্যার, আপনি যেভাবে টাইম ম্যানেজমেন্টটা আমাদেরকে বললেন বা বুঝালেন, সেটা আমাদের অনেক খামতি ছিল। আমরা আশা করি সেই জায়গাগুলোকে পূরণ করে নিলাম। আর আমি মনে করি আমার সাথে আমার সমস্ত কলিগ একমত হবে যে এফডিপি প্রোগ্রাম আমরা এর আগেও ইতিমধ্যে অনেক করেছি বা আগামীতে করবো, কিন্তু এই ধরনের এফডিপি প্রোগ্রাম আমার মনে হয় না এত সুন্দরভাবে বিস্তারিত আলোচনা হয়েছে। হয়তো আমি বুঝতে পারিনি, অনেকে জানি না, কিন্তু আমার কাছে এটা খুব ভালো লাগলো। তো টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আমার কোনো কোশ্চেন নেই, খালি একটা নতুন ওয়ার্ড এখানে পেলাম, প্রোক্রাস্টিনেশন, যেটা আপনি বললেন, সত্যি এটা নতুন টার্ম, এটা আমার কাছে জানা ছিল না। আর আরেকটা যেটা ভ্যালুস, এই যে ভ্যালুসটা কমে যাচ্ছে, এক্ষেত্রে কি টিচার স্টুডেন্টসের বন্ডিংটার অভাব, নাকি আমরা সময়ের উপরে ছেড়ে দেবো, না যেটা আগে আপনি একটা উদাহরণ দিচ্ছি, যেমন আমি আমার কোনো মাস্টারমশাই রাস্তাতে গেলে ভিতর থেকে আমার মাথাটা হেড হয়ে আসতো বা দাঁড়িয়ে পড়তাম, সাইকেল থেকে নেমে যেতাম বা বাইকে চলাকালীন মাথাতে তাকে একটা যে জানানো, শ্রদ্ধা জানানো, সেটা হতো। কিন্তু বর্তমানকালে সেই জায়গাটা আমরা, এটা কি ছাত্রদের কাছে পাওয়া যাচ্ছে না? এটা কি আমাদের সেই বন্ডিংয়ের অভাব, না সমাজের উপরে আমরা ছেড়ে দেবো, না এটা সময়ের সাথে সাথে এটা হয়তো আবার একদিন আমরা ফিরে পাবো? এই জায়গাটা যদি স্যার একটু দেন। আপনার নামটা? ইন্দ্রজিৎ শাহ স্যার। আপনার সাবজেক্ট? আমার সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স। আমি 1993 ব্যাচ, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। দেন এডুকেশন করেছি রবীন্দ্রভারতী। যেটা আপনাকে আমি বলছি সেটা হলো যে এই যে ভ্যালু সিস্টেম ডিগ্রেডেড হচ্ছে না, এটা শুধুমাত্র মানে একটা বালুরঘাট বা সারা পশ্চিমবঙ্গ বা সারা ভারতবর্ষের ফেনোমেনা নয়, এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড ফেনোমেনা। আপনি যদি এথিক্যাল কনসিডারেশনস অফ বিজনেস বা এথিক্যাল কনসিডারেশন অফ ভ্যালুস, এগুলোর যে ইন্ডেক্স হয়, সেই ইন্ডেক্সটা যদি আপনি ভালো করে দেখেন, দেখবেন যে ইন্ডেক্স ফল করছে মানে ভ্যালু সিস্টেম মানুষের মধ্যে থেকে ধীরে ধীরে কমে যাচ্ছে। তার তিনটে কারণ ওনারা ব্যাখ্যা করেছে। প্রথম কারণটা হচ্ছে যে একটা কারণ হচ্ছে সোশিও ইকোনমিক সোশিয়েটাল ডিগ্রেডেশন অফ ভ্যালু, মানে সোসাইটি যত বেশি করাপ্ট হবে, ভারতবর্ষ আমরা $5 ট্রিলিয়ন ইকোনমি অ্যাচিভ করতে যাচ্ছি খুব শিগগিরই, 2025-এর মধ্যেই $5 ট্রিলিয়ন ইকোনমি আমরা অ্যাচিভ করব। কিন্তু যদি জিডিপি পার ক্যাপিটা দেখা যায়, $5 ট্রিলিয়ন ইকোনমি পৃথিবীর কটা দেশের আছে? এই মুহূর্তে 4টে দেশ। প্রথম ইউএস,
$24 ট্রিলিয়ন, তারপরে আছে চীন $15 ট্রিলিয়ন, জাপান আছে $12 ট্রিলিয়ন, জার্মানি আছে $7 ট্রিলিয়ন, আর ইন্ডিয়ার $5 ট্রিলিয়ন হতে যাচ্ছে। কিন্তু যদি পার ক্যাপিটা জিডিপি পার ক্যাপিটা হিসাবে দেখেন, ভারতের জিডিপি পার ক্যাপিটা বাংলাদেশেরও নিচে, কারণ 140 কোটি আমার পপুলেশন। দারিদ্র ভারতবর্ষের বাংলাদেশের থেকেও বেশি দারিদ্র বলছে, এটা মানে আমি বলছি তা না। সুতরাং যেখানে সোশিয়েটাল ইকুয়ালিটিটা যত কম থাকবে, সেখানে এই ধরনের যে ভ্যালু সিস্টেম তার ডিগ্রেডেশন। একটা কথা খুব চালু আছে, সেটা হলো ডেভেলপমেন্ট অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। এই কথাটা শুনেছেন? দুটো টার্ম একসাথে ইউজ হয়, ডেভেলপমেন্ট অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। তথাকথিত আমরা যাকে উন্নয়ন বলি, সেই উন্নয়ন কার কষ্টে হয় জানেন? গরিব মানুষদের কষ্টে। যখন এটা শুধু পশ্চিমবঙ্গে না, দিল্লিতে আজকে যে গুরগাঁও নয়ডা দেখছেন, এটা পুরো চাষের জমি ছিল, কৃষকরা বিদ্রোহ করেছিল, কিন্তু সামাও কৃষকদের কিছু কৃষককে মানে শুধুমাত্র এই গভর্নমেন্ট না, এটা বহুদিন ধরে চলছে, এটা একটা কন্টিনিউয়াস ফেনোমেনা। এবং এই যে তাদেরকে মেরে হটিয়ে এবং হিউজ পরবর্তীকালে বেশ কিছু কম্পেনসেশন দিয়ে ওই জায়গাগুলোকে নেওয়া হয়েছে। শিলিগুড়ির উপকণ্ঠে চাঁদমণি বলে একটা চা বাগান ছিল, যার জন্ম হয়েছিল 1918 সালে। তখন শিলিগুড়ি শহরই ছিল না, চাঁদমণি চা বাগান ছিল। নিউ চামটা চা বাগান 1886 সালে হয়েছিল চোপনার গায়ে, যেখানে এখন মেফেয়ার শিলিগুড়ির সব থেকে কস্টলি হোটেলটা আছে। তো সেই জায়গাগুলোতে চা শ্রমিক তো আর নেই, সেখানে এখন নেউটিয়া হাসপাতাল হয়েছে, মল হয়েছে। তো আলটিমেটলি ডেভেলপমেন্ট যদি হয় তাহলে ডিসপ্লেসমেন্টও হবে, কিন্তু এটা করতেও হবে, ডেভেলপমেন্ট হবে, ডিসপ্লেসমেন্ট হবে, এটা আমরা মেনেই নিচ্ছি, কিন্তু নট অ্যাট দ্য কস্ট অফ দ্য পুয়ারেস্ট পিপল, মার্জিনালাইজড পিপল অফ আওয়ার কান্ট্রি। কারণ ভারতবর্ষ তো একটা গরিব দেশ, যেটা বললাম যে জিডিপিতে আমরা বাংলাদেশেরও পড়ি, অথচ আমার $5 ট্রিলিয়ন ইকোনমি হয়ে যাবে। ভারতবর্ষের 81টা পরিবারের হাতে যা সম্পদ আছে, সেটা ভারতবর্ষের যে টোটাল সম্পদ, সেই সম্পদের প্রায় 81.12%। আর বাকি এই যে 19% হচ্ছে, তাও আমাদের মধ্যে কিছু তো আছে যেটা আমরা খেয়ে পড়ে, আর নিচে যারা আছে ওটা আপনি কল্পনাই করতে পারবেন। সেখানে ভ্যালু সিস্টেম ডিগ্রেডেড হবে, এটা একটা সোশিও ইকোনমিক ফেনোমেনা। এবং এই যে আপনি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়ালে আগে প্রণাম করতেন, এবং এই সোশিয়েটাল ভ্যালু যত ডিগ্রেডেড হচ্ছে, টিচাররাও তো সোসাইটির বাইরে নয়। টিচাররা দেখছে যে এক শ্রেণীর লোক লুটছে, পলিটিশিয়ানসরা, আর আমি এখানে বলছি না তারা সৎ না অসৎ, সেটা মানুষই জানে ভালো। এবং তাহলে আগের যেটা ছিল, আগের ইন্ডিয়ান সোসাইটিটা ছিল, পলিটিশিয়ানরা যথেষ্ট সৎ ছিলেন, একটা দেশ গড়ার লক্ষ্য ছিল। পলিটিশিয়ানস আর দ্য টর্চ বিয়ারার্স অফ আওয়ার সোসাইটি। যদি মানুষ বুঝতে পারে যে পলিটিশিয়ানরা শুধু পয়সাই কামাচ্ছে, শুধু করাপশনই করছে, সেটা টিচার পুলের মধ্যেও পেনিট্রেট করবে, মেডিকেল সায়েন্সেও পেনিট্রেট করবে, ইঞ্জিনিয়ারিংয়েও পেনিট্রেট করবে। এটা একটা ভিসিয়াস সার্কেল অফ করাপশন তৈরি করে। তো এডুকেশন ইজ নট আউটসাইড দিস সিচুয়েশন অ্যান্ড সার্কামস্টেন্স। তখন টিচাররাও চাইছে যে যা পারো ভাই, ইউ হ্যাভ টু স্ক্রাঞ্চ মানি ফ্রম দি পিপল। তো ওভারঅল যে রাস্তায় দেখা হলে প্রণাম আগে করতো, ওই যে বললাম 1959-এ মুদ্রা কেসে সিডি দেশমুখ পদত্যাগ করেছিল। এখন তো এরকম সিডি দেশ তার ঠাকুরদাদা অব্দি মানে লেভেল চলে গেছে। তাতে কি কাউকে এফেক্ট করছে? কিছু এফেক্ট করছে। তো ন্যাচারালি যে রেসপেক্টটা পিপল সোসাইটিকে দিত, টিচারদের দিত, টিচারদেরও অনেক পরিবর্তন হয়েছে। আমি অনেক শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে পড়তাম, তখন টিচারদের অনেক গরিব দেখেছে। এখন টিচাররা অতটা গরিব নয়, এটা বলে কোনো লাভ নেই। তাদেরও উন্নতি হয়েছে, কিভাবে হয়েছে না হয়েছে, মাইনেও অনেক বেড়েছে ওভারঅল সিস্টেমটাকে যদি অ্যানালিসিস করা যায়। তো তার ফলে একটা স্টুডেন্টকে আপনি ভক্তি তো ভেতর থেকে আসে। এডুকেশনের লোকটা, আমি তো পলিটিক্যাল সায়েন্সে পড়েছি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি।
আপনাদের সময় যারা পড়াতো এস.এন. রায়, নাম করে বলছে, ধ্রুবজ্যোতি বউ, প্রদীপ সেনগুপ্ত, এক এক করে নাম করে বলে দিতে পারি, মুখস্থ আছে। জামলিং বলে একজন ছিলেন নেপাল, আমি তো দেখেছি তাদের ডেডিকেশন, বা ফিজিক্সের প্রফেসর এস.এন. রায়, এন চৌধুরীর ডেডিকেশন এই জেনারেশনের সঙ্গে মেলে, লোকগুলো একই রকম মনে হয়। আমি আর প্রফেসর আর.সি. শর্মা কমার্সের একরকম বলা যায়, কখনো ক্লেম করতে পারি। তো দিস থিংস হ্যাপেন। আপনি ভক্তি তো অর্জন করে মানুষ নিজের জ্ঞান, বিদ্যা, বুদ্ধিতে, নিজের ব্যবহারে, নিজের পাণ্ডিত্যে। এটা তো জোর করে আদায় করা যায় না, যেমন মানুষের ভালোবাসা জোর করে আদায় করা যায় না। ছোটবেলায় লালকুঠির গান শুনতাম, আপনি শুনেছেন কিনা জানি না, ওটা ড্যানি গেয়েছিল যে গায়ের জোরে সবই কিছু কেড়ে নেওয়া যায়, পয়সা করি, গয়নাঘাটি, ভালোবাসা। সুতরাং ভালোবাসা ভেতর থেকে আসে, শ্রদ্ধা ভেতর থেকে আসে। নামটা বলুন। আমার নাম ডক্টর সৃষ্টিধর বিশ্বাস। আমি এমএড ডিপার্টমেন্টের কাউন্সিলর। কোন ডিপার্টমেন্ট? ইংলিশ। এমএড। আচ্ছা, কি নাম? সৃষ্টিধর বিশ্বাস। বলছি, টাইম তো একটা অ্যাবস্ট্রাক্ট এন্টিটি। আজকে টাইম ম্যানেজমেন্টে আমাদের ভ্যালুর কথা উঠে এসছে, টাইম ম্যানেজমেন্টে ভ্যালুর কথা উঠে এসছে। তো মানুষ বা সোসাইটির পার্সপেক্টিভে ভ্যালুটা ইন্ট্রিনজিক ভ্যালু না ইনস্ট্রুমেন্টাল ভ্যালু, দুটোর যেটাই একটা হবে, এবং সেটা যদি হয় আইদার ইন্ট্রিনসিক অথবা এক্সট্রিনসিক। হ্যাঁ, ইনস্ট্রুমেন্টাল, হ্যাঁ, ইন্ট্রিনজিক অথবা ইনস্ট্রুমেন্টাল, হ্যাঁ, যে কোনো দুটোর একটা হবে। এবং যেটা হবে সেটা কেন হবে যদি একটু বলেন। দেখুন, বিষয়টা হচ্ছে যে আপনি যেটা বলতে চাইছেন যে টাইম ম্যানেজমেন্ট এর সঙ্গে একটা ভ্যালু সিস্টেম জড়িয়ে আছে। ভ্যালু সিস্টেমটাকে আগে বুঝতে হবে। ভ্যালু সিস্টেম হলো যে আমি যেভাবে পারসিভ করি ভ্যালু সিস্টেমকে, যে আমার যদি ভ্যালু থাকে তাহলে সঠিকটাকে সঠিক বলার ক্ষমতা রাখে, এবং যেটা খারাপ সেটাকে প্রোটেস্ট করা। এটাই তো ভ্যালু। ইট শুড বি দ্য ভ্যালু সিস্টেম অফ দি হিউম্যান বিং। তো being a time manager, being the efficient time manager, এই ভ্যালু সিস্টেমটা হচ্ছে যে এমন একটা জিনিস যে it comes from the intrinsic aspect of the human being। যে আমার আমি যদি টাইমটা সঠিকভাবে আমি ম্যানেজ করতে না পারি, it will affect my students. It will not waste my time only, it will waste their time also. So this is an intrinsic concept, এবং in turn it will affect the entire educational environment of that particular college or university. ধরুন আপনি টাইম ইন্ট্রিনসিক সিস্টেম যদি না, আপনি যদি টাইমটা ঠিকভাবে ম্যানেজ না করেন, দেরি করেন বা ইভেন আর্লিও যদি ছেড়ে দেন, তাহলে স্টুডেন্টদের মধ্যে দেরি করে গেলেও যেরকম মেন্টাল অ্যাগনি হয়, পরবর্তীকালে স্কুল লেভেলে বলছি, এই বিএড লেভেলে তো ম্যাচিওররা পড়ে, গ্যাপ যদি বেশি হয়ে যায়। প্যাভলভসের একটা স্টাডি আমি অনেকদিন আগে পড়েছিলাম, তারা বলেছিল যে সেক্ষেত্রে কনসেন্ট্রেশনেরও একটু নষ্ট হয়। সেই জন্য একটা স্ট্রেচ কিছু ক্লাস হওয়ার পরে তারপরে কিন্তু ব্রেক কনসেপশনটা এসেছে, নইলে প্রত্যেক ক্লাসের পরে ব্রেক আসে। সুতরাং আপনার টাইম ম্যানেজমেন্টের ইন্ট্রিনসিক কনসেপ্টটা যদি আপনার মধ্যে না থাকে, it will not only affect you, it will affect the students, it will affect the next teacher, it will in turn affect the entire educational scenario of that particular one. So that's why it has become an intrinsic and integral part of every teacher, and it should be the integral part of the phenomena of every teacher. বলো, তুমি বলো। আমি আগে থেকেই জানি, আরো কিছু নতুন টার্ম যেগুলো শিখলাম খুব ভালো লেগেছে। পরে যদি কখনো সুবিধা আরো এক একটা টপিক আলোচনা। একদম 16 তারিখে স্যার। হ্যাঁ, 16 তারিখ ফিনিশিং। হ্যাঁ, 16 তারিখে ফিনিশিং দিবে। ও আর একটি নাটা আলোচনা 16 তারিখ। আপনি কিছু বলবেন? আসি বলেন। স্যারকে যে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করলেন, যে টপিকটা খুব সময় প্রয়োজন। কারণ আমি নিজে দেখেছি
যে এই টাইম, স্যার প্রথমে একটা ধারণা দিলেন টাইমটা কি। আমি বহু ছেলে মেয়েকে জিজ্ঞেস করেছি, বললো আমি ফার্স্ট ক্লাস পাস। আমি বলবো ক্লাস 5-এর একটা ছেলে যদি জিজ্ঞেস করে টাইমটা কি, তো বলবে স্যার ফোর্থ কোঅর্ডিনেট, মিনকাস স্পেসের ফোর্থ কোঅর্ডিনেট। আর ফোর্থ কোঅর্ডিনেট তোকে কে বলবে? ক্লাস 5-এর একটা ছেলে, সে জানতে চেয়েছে সময়টা কি। মানে সময় হচ্ছে এমন একটা ভৌত রাশি যেটা দুটো ঘটনার পরম্পরায় কনসিকিউটিভ ডেজ অফ টু ইভেন্টস। আপনি ছাত্রকে বলুন যে তুমি তো দুজন এসছো, কে আগে এসছো কে পরে এসছো? বলছে স্যার আমি আগে এসেছি, স্যার আমি পরে এসেছি। কেন বুঝলে কি দিয়ে বুঝালেন? কেন স্যার? সময় দিয়ে। তাহলে সময়টাকে এই টাইম ম্যানেজমেন্ট, আমি আর একটা জিনিস আমি দেখেছি টাইম ম্যানেজমেন্টটাকে এখন খুব দরকার পড়েছে, যে এই এক্সামিনেশন সিস্টেম, যে ওএমআরসিতে যে পরীক্ষা হচ্ছে একটা নির্দিষ্ট সময়, হয়তো বিষয়টা সবাই জানে, কিন্তু নির্দিষ্ট সময়ে ওই জিনিসটাকে যে যত তাড়াতাড়ি ওই সময়ের মধ্যে বেশি সংখ্যক সঠিক কোশ্চেনের উত্তর করতে পারবে সেই সাকসেসফুল। আর টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে অনেককে দেখি, অনেক শিক্ষক ক্ষেত্রে আমি দেখেছি যে টাইম ম্যানেজমেন্ট মানে কোনো প্রিপারেশন নাই, তার কোনো সিলেবাস জানা নাই, কিছু নাই, সে হঠাৎ আসে, এসে সে হয়তো দেখা গেলে একই বিষয় পড়িয়ে যাচ্ছে প্রতিদিন। এবং লাস্টে যখন বছর বলতে দেখছি, তখন দেখছি যে সিলেবাসের প্রায় পুরোটাই মানে আনকাভার পড়ে আছে। তাহলে এটাও একটা টাইম ম্যানেজমেন্টের অভাব, যে আমার সময় তো এইটুকু, এইটুকুর মধ্যে আমাকে আমার যে নির্ধারিত সিলেবাস সেই পাঠ্যক্রমটাকে শেষ করতে হবে। স্যারের এই বক্তব্যতে আজকে সত্যি আমি দারুণভাবে উপকৃত হয়েছি এবং আমি স্যারকে মানে খুবই ধন্যবাদ জানাচ্ছি আমার ব্যক্তিগতভাবে। Sir, Vice Chancellor